This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একবার স্বাগত টিভি9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর এই মুহূর্তে সমস্ত বড় খবরে। জেলে বসে স্লিপার সেলের মাধ্যমে 2 লক্ষ টাকা জোগাড় করে খাগড়াগড় কাণ্ডে ধৃত জেএমবি জঙ্গি তারিকুল। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, জেলে বসে 2 লক্ষ টাকা কিভাবে জোগাড় করতে পারলো তারিকুল। আমি জানতে চাইবো, আমাদের রিপোর্টার এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিজার মন্ডল। সিজার, কিভাবে সম্ভব? দেখো, সেটাই কিন্তু সব থেকে বেশি ভাবাচ্ছে গোয়েন্দাদের, কারণ তারিকুলকে ইতিমধ্যে হেফাজতে নিয়েছে রাজ্য পুলিশের এসটিএফ, এবং কোথাও তারা মনে করছেন যে এই রাজ্যে এবিটি যে মডিউল বা সেই স্লিপার সেল তৈরির পেছনে তারিকুলের একটা বড় ভূমিকা আছে, এবং অসংখ্য এই বাংলার যে বিভিন্ন মডিউল, সেই মডিউলের মধ্যে যোগাযোগের ক্ষেত্রেও তারিকুলের ভূমিকা আছে। এবং সব থেকে তাৎপর্যপূর্ণভাবে যেটা গোয়েন্দারা জানতে পারছেন, গত কয়েক মাসে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে থেকেই 2 লক্ষ টাকার বেশি বিভিন্ন স্লিপার সেলের সদস্যদের মাধ্যমে জোগাড় করেছিল। কিন্তু কেন এই টাকা জোগাড় করেছিল? কোনো নাশকতার সরঞ্জাম কেনার জন্য? কারণ বিস্ফোরক কেনার কথা ছিল, সেটা কিন্তু ইতিমধ্যেই সাঁতরাদি এবং তার সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে অসম পুলিশ। তাহলে বিস্ফোরক বা অস্ত্র কেনার জন্য এই টাকা জোগাড় করা হয়েছিল, এবং সেই টাকা এসেছিল কোথা থেকে? সেটা কি বাংলাদেশ থেকে ঘুরপথে এসেছিল? এই প্রশ্নগুলোরই জবাব খুঁজছেন গোয়েন্দারা, এবং সেই কারণে তারিকুলকে ইতিমধ্যেই জেরা করা হচ্ছে বাকি 2 জন জঙ্গি সাজিবুল এবং মুস্তাকিনের সঙ্গে বসে, এবং অসম পুলিশের কাছ থেকে হেফাজতে নেওয়ার চেষ্টা চলছে সাঁতরাদি এবং আরো 2 জন মিনারুল ও আব্বাসকে। নজর থাকবে সিজার, ধন্যবাদ। মিনারুল যদি ধরা না পড়তো, তারিকুল দিব্যি বাংলাদেশে ফিরে যেত, আর জানাই যেত না যে পশ্চিমবঙ্গের জেলে বসে অনায়াসে এই জঙ্গি নেটওয়ার্ক চালানো যায়। অসম এসটিএফ এর অপারেশনে আনসারুল্লাহ বাংলা জঙ্গি গোষ্ঠীর পর্দা ফাঁস হয়েছে। মুর্শিদাবাদ থেকে ধরা পড়েছে আব্বাস ও মিনারুল। তাদের জেরায় জানা গিয়েছে, বহরমপুর সংশোধনাগার থেকে তাদের নির্দেশ দিত তারিকুল ইসলাম, যে নিজে জেএমবি জঙ্গি। খাগড়াগড় বিস্ফোরণ মামলায় সাজা ভোগ করেছিল। 2015 সাল থেকে বহরমপুর জেলে বন্দী ছিল। গত নভেম্বরে সাজার মেয়াদ শেষ হয়েছিল, কিন্তু বাংলাদেশি হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়নি। বাংলাদেশে তার ঠিকানা যাচাইয়ের কাজ শুরু হয়েছিল। তখনই আনসারুল্লাহ বাংলা টিমের পর্দা ফাঁস হয়। ফের তারিকুলকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। সূত্র খবর, ঝাড়খণ্ডেও জঙ্গি সংগঠন তৈরির চেষ্টা করেছিল তারিকুল। বহরমপুর জেলে থেকেই কি আনসারুল্লাহ বাংলা টিমকে বাংলার বিভিন্ন জেলায় অ্যাক্টিভ করতে সক্রিয় ছিল জেএমবি জঙ্গি তারিকুল ইসলাম। সবকিছু জানতেই তারিকুলকে হেফাজতে নিয়ে এবং সাজিবুল ও মুস্তাকিনের সামনে বসিয়ে জেরা করতে চাইছে বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা। ভারতে আবারও অনুপ্রবেশের সময় পাকড়াও বাংলাদেশি কিশোর। হিলির বালুপাড়া বিওপির সীমান্ত থেকে অনুপ্রবেশের সময় কিশোরকে পাকড়াও করে বিএসএফ। জিজ্ঞাসাবাদের পর কিশোরকে তুলে দেওয়া হয় হিলি পুলিশের হাতে। ধৃত বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি থানার থমনিয়া গ্রামের বাসিন্দা। অনুপ্রবেশের ঘটনায় সরব বিজেপি। রাজ্যের উপর দায় চাপিয়েছে গেরুয়া শিবির। পাল্টা সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। সীমান্তে বাংলাদেশে ধরপাকড় জারি রয়েছে। দেশে ফিরতে গিয়ে মেখলিগঞ্জ সীমান্তে বিএসএফ এর হাতে গ্রেফতার 6 বাংলাদেশি। দিনাজপুর সীমান্তে আটক আরও 1 জন। ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। দেশে ফিরতে মুম্বাইয়ে থাকা বাংলাদেশিরা জড়ো হয়েছিল মেখলিগঞ্জের ভোট বাড়িতে। গোপন সূত্রে খবর পেয়ে 2 শিশু সহ 4 জন বাংলাদেশিকে গ্রেফতার করে বিএসএফ। ধৃত 6 জনকে মেখলিগঞ্জ থানার হাতে তুলে দেয় বিএসএফ। আমরা দেখছি গত কয়েকদিন ধরে বড্ড বাড়াবাড়ি শুরু করেছে বাংলাদেশ। নিজেদের বিশাল শের মনে করেছে। সীমান্তে বিএসএফকে কাঁটাতার দিতে বাধা দিচ্ছে বিজিবি। ত্রিপুরায় আবার বিজিবির সামনেই লম্ফঝম্প করছে মৌলবাদীরা। ভারতকে উত্তক্ত করাই কি ইউনুসের কৌশল? আর সেই কৌশল বুমেরাং হবে না তো? সাহসটা দেখেছেন কিভাবে বিএসএফ জওয়ানের আগ্নেয়াস্ত্র কারার চেষ্টা করছে বাংলাদেশি মৌলবাদীরা? বাংলাদেশ বর্ডার গার্ডের সামনেই বাঁশ নিয়ে তেড়ে যাচ্ছে। এটা ত্রিপুরার মাগুরলি পঞ্চায়েতের পানিসাগরের ছবি। বিএসএফ সূত্র খবর, গত কয়েকদিন ধরে এলাকায় উৎপাত বেড়েছে বাংলাদেশের চোরা কারবারিদের। মঙ্গলবার তেমনই কয়েকজন পাচারকারীকে ধাওয়া করেন 2 জন বিএসএফ জওয়ান। তখনই একদল বাংলাদেশি দুষ্কৃতী লম্ফজম্প শুরু করে দেয়। বিএসএফ এর ওপর চড়াও হয় তারা। কথায় বলে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, এদেরও তাই অবস্থা, পাখা গজিয়েছে। আমাদের বলতেও লাগবে না,
ফু দিলে বাংলাদেশ উড়ে যাবে। ভারতবর্ষ যদি একটা ফু দেয় না, বাংলাদেশ উড়ে যাবে। কিন্তু এই কথাগুলো আমরা বলতে চাই না। আচ্ছা, বাংলাদেশ কি জানে না তাদের ক্ষমতা কতটা? তাহলে এসব করার মানে কি? বাংলাদেশে আজকে সাধারণ মানুষের আর্থিক অবস্থা চরম খারাপ। রাস্তা একটাই, ভারত বিরোধী জিগির তুলে পাকিস্তান চীনকে খুশি করা, ভারত বিরোধী জিগির তুলে দেশের মানুষের যে মূল সমস্যা সেখান থেকে দৃষ্টি ঘুরিয়ে। ইউনূস কি সেই কৌশল ধরে এগোচ্ছেন? বিজেপিকে উস্কানি দেওয়ার পরামর্শ দিয়েছেন? মঙ্গলবারই তো মালদার সুখদেবপুর সীমান্তে বেগরবাই করতে দেখা গেল বিজেপিকে। বিএসএফকে কাঁটাতার বসাতে বাধা দিয়েছিল তারা। তা কাস্তে নিয়ে স্থানীয়রা বিএসএফ এর পাশে দাঁড়াতেই বিজেপি পগার পার। একই ছবি দেখা গেল হাসিদিয়াতে। ফাঁসি দেওয়ার এই হাটখোলা এলাকায় প্রায় 3.5 কিলোমিটার জায়গায় কাঁটাতারের বেড়া নেই, কার্যত আনফেসড বর্ডার। এই এলাকায় এই যে কাঁটাতারের বেড়া এখানে এসে থমকে গিয়েছে ওপারে সেনাবাহিনীর বাধায়। এই গোটা এলাকায় দিনে এবং রাতে যাতে অশান্তি না ছড়ায় তার জন্য অতন্দ্র প্রহরায় বিএসএফ। কিন্তু শুধু একা বিএসএফ নয়, ঠিক যেভাবে মালদা সহ 24 পরগনায় বাসিন্দারা একজোট হয়েছিলেন বিএসএফের পাশে দাঁড়িয়ে, এই এলাকাতেও বাসিন্দারা যারা সীমান্ত পারে এই উন্মুক্ত এলাকায় থাকেন তারাও একজোট হয়েছেন। আমরা তো ঘুমাই, যখন চিৎকার মানে চেঁচামেচি হয় আমরাও জেগে যাই, জেগে দৌড়ায় আসি বর্ডার দিকে। একদম আছি, আগের থেকেও আছি। আমাদের এখানে কাকু জেঠুরা তো থাকেই, আমরাও আছি। আর আমাদের যত আছে এখানকার পাড়ার যতজন আছে সবাই বিএসএফ এর সাথে আছে। ত্রিপুরা হোক কিংবা মালদা, বিএসএফ অবশ্য আগাগোড়াই ধৈর্য দেখিয়েছে। বিএসএফ এই ধৈর্যের পরীক্ষা কতদিন দেবে বিজেপিকে বুঝতে হবে, ইউনূসকেও। থ্যাঙ্কস টু মোল্লা ইউনূস, সুদখোর ইউনূস, যে ভারতীয়দের বর্ডারে জাগ্রত করে দিয়েছেন। তারা রাজনীতি ভুলে এখন ভারত মাতা কি জয় জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন। আর বিএসএফ কে যেহেতু মমতা ব্যানার্জি 600 কিলোমিটার জায়গা জমি দেয়নি, বাকি কাজটা জনগণ করছে, হাসুয়া নিয়ে ঘুরছে জনগণ। কিন্তু এক্ষেত্রেও রাজনীতি টেনে এনেছেন বাংলা শাসক দল। ভারতের অরিজিনাল যদি ইচ্ছে করে ভারতবর্ষ, একদিনেরও কাজ নয়, কিন্তু সেইটাকে আটকাতে হবে যাতে তার প্রভাবটা আমার দেশে না পড়ে। আমি খুলে দিয়ে চুপ করে রাখলাম, এখানে কমিউনালাইজ করব, আমি এখানে ডিভিশনাল পলিটিক্স করার জন্য হাঁ করে বিসিএফ বিএসকে বলে চুপসে রহো, এটা তো উচিত না। দেশের নিরাপত্তা সব থেকে আগে। রাজনীতির ইকুয়েশন যাই হোক, কেন্দ্র কিন্তু কড়া নজর রাখছে সীমান্তে। দিল্লি ভালো রকমই জানে কতটা সুতো ছাড়তে হয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গঙ্গাসাগর মেলার ভিড়কে কাজে লাগিয়ে অনুপ্রবেশের আশঙ্কা করছেন গোয়েন্দারা। আর এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসনকে জলপাহারায় গুরুত্ব দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যাতে কেউ কোনো রকম কোনো ক্ষতি করতে না পারে। আর আমি নেভিকে অলরেডি বলেছি, কোস্টাল গার্ডকেও ভালো করে বলতে হবে যাতে কোনো রকম ওদিক থেকে কোনো এদিকে কোনো প্রবলেম না হয়। জলটাকেও খেয়াল রাখতে হবে, জল স্থল আকাশ সবটাই খেয়াল রাখতে হবে। রিজিওনাল পাসপোর্ট অফিসের অন্দরে কি থাবা বসিয়েছে জালিয়াতরা, তা খুঁজে বের করতে পাসপোর্ট ভেরিফাইং এবং গ্রান্টিং অফিসারদের একাংশের ভূমিকা খতিয়ে দেখতে চান গোয়েন্দারা। ভুয়ো নথি সহ আবেদনকারীদের চিহ্নিত করতে তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও পেতে চাইছে তারা। বিষয়টিকে ঘিরে অব্যাহত রাজনৈতিক চাপানোতর। পাসপোর্ট জালিয়াতি চক্রের শিকড় কত গভীরে তা খুঁজতে গিয়েই একে একে মধ্যস্থতাকারী, পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মী, ডাক বিভাগের অস্থায়ী কর্মী থেকে প্রাক্তন পুলিশ কর্মীকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দারা। একাধিক পুলিশ আধিকারিকও এখন গোয়েন্দাদের নজরে। সন্দেহের তালিকা থেকে বাদ যাচ্ছেন না খোদ আঞ্চলিক পাসপোর্ট কেন্দ্রের অফিসাররাও। পাসপোর্ট জালিয়াতির তদন্তে নথিপত্র যাচাইয়ের দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের পাশাপাশি এবার লালবাজারের গোয়েন্দাদের নজরে রুবির মতন পাসপোর্ট অফিসের ভেরিফাইং এবং গ্র্যান্টিং অথরিটি হিসেবে কাজ করা অফিসারদের একাংশ। তাহলে কি পাসপোর্ট জালিয়াতি চক্র থাবা বসিয়েছে রিজিওনাল পাসপোর্ট অফিসের অন্দরেও? নিশ্চিত হতে পাসপোর্ট সেবা কেন্দ্রের ভেরিফাইং এবং গ্রান্টিং অফিসারদের একাংশের ভূমিকা খতিয়ে দেখতে চাইছেন গোয়েন্দারা। তদন্তকারীরা যেটা অনুমান করছেন যে এই সমস্ত অফিসারদের সঙ্গে পাসপোর্ট জালিয়াতি চক্রের পাণ্ডাদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।
আর তাই ওই সমস্ত অফিসারদের এবার জিজ্ঞাসাবাদ করতে চাইছেন গোয়েন্দারা। এবং ইতিমধ্যেই যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে একাধিকবার লালবাজারের তরফে ওই সমস্ত দায়িত্বপ্রাপ্ত অফিসারদের নাম জানতে চেয়ে বা তাদের নামের তালিকা চেয়ে পাঠানো হলেও এখনো পর্যন্ত সেই তালিকা পাওয়া সম্ভব হয়নি। জাল পাসপোর্ট চক্র বা চক্রী যদি কেউ ধরে থাকে সেটা পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ, কিন্তু পাসপোর্ট ইস্যুইং অথরিটি হচ্ছে আরপিও, রিজিওনাল পাসপোর্ট অফিস, রিজিওনাল পাসপোর্ট অফিসার, সেটা কোনোভাবেই পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সংস্থা নয়। সুতরাং আলটিমেটলি জাল পাসপোর্ট যদি বেরিয়ে থাকে, যেখানে যেখানে বেরিয়েছে তার দায়িত্ব রিজিওনাল পাসপোর্ট অফিসকে নিতে হবে এবং ভারতবর্ষের বিদেশ মন্ত্রককে নিতে হবে। জাল পাসপোর্টের যে পরতে পরতে যা উঠে আসছে তা অত্যন্ত চিন্তার এবং গভীর চিন্তার বিষয়। এখানে পাসপোর্ট অফিসের একটা অংশ, পুলিশের একটা অংশ এবং দালাল, এই সব মিলিয়ে যেভাবে অনুপ্রবেশকারীদের হাতে, জঙ্গিদের হাতে ভারতীয় পাসপোর্ট চলে যাচ্ছে, তার জাল যখন উন্মুক্ত হয়েছে তখন এই জাল কেটে এর একেবারে গভীরে পৌঁছে মূল যে ষড়যন্ত্রী বা চক্রী, সে যত বড় মাথা হোক না কেন, তার গ্রেপ্তার করে ব্যবস্থা নেওয়া উচিত। বিদেশ মন্ত্রক সূত্রে আগেই জানা গিয়েছিল যে গত 1 বছরে ভুয়ো নথি দিয়ে পাসপোর্টের আবেদন জানানো হয়েছে এমন 430টি আবেদন চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কলকাতা পুলিশের এলাকা থেকেই ভুয়ো নথি সহ আবেদনের সংখ্যা 120-রও বেশি। সূত্রে খবর, পাসপোর্ট জালিয়াতি তদন্তে এমন আবেদনকারীরাও গোয়েন্দাদের নজরে। লালবাজার সূত্রে জানা যাচ্ছে যে রিজিওনাল পাসপোর্ট অফিসের কাছে লালবাজারের তরফ থেকে একাধিকবার ওই সমস্ত আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য জানতে চাওয়া হলেও সেই তথ্য এখনো পর্যন্ত হাতে পাওয়া সম্ভব হয়নি। এরই মধ্যে বারাসাতে নবপল্লী থেকে নকল ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরির অভিযোগে সমীর দাস নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তদন্তকারীদের দাবি, নকল আধার এবং ভোটার কার্ড ব্যবহার করা হতো পাসপোর্ট জালিয়াতিতে। এদিনই পাসপোর্ট জালিয়াতি মামলায় অন্যতম অভিযুক্ত মোক্তার আলমকে 14 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। সুপ্রিয় গুহ এবং দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। জাল নথি তৈরির অভিযোগে চিকিয়াপাড়া থেকে গ্রেফতার হয়েছে 2 জন। হাওড়া সিটি পুলিশের অভিযানে গ্রেফতার ধৃতদের নাম বিশ্বজিৎ দে ও ফারুক আনসারি। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে নকল জন্ম সার্টিফিকেট, ভোটার প্যান ও আধার কার্ড পাওয়া এবং জাল পাসপোর্ট কাণ্ডে ধৃতরা জড়িত থাকতে পারে বলেও পুলিশ অনুমান করছে।